সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বুধবার আর আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আজকের ব্লগটাও আপনাদের বেশ ভালো লাগবে। চলুন আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলা একটু ছাদে ঘোরাঘুরি করছি আর এবারে যাব নিচে, তারপরে ঘরের সমস্ত কাজকর্ম সারবো, স্নান করব, পুজো করব, তারপরে রান্না বান্না যা থাকে প্রত্যেক দিনের রুটিন। আমাদের তো সব মায়েদেরই কাজ হচ্ছে সকাল থেকে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নেওয়া আর ঘরের সকলেরই খেয়াল রাখা, আমাদের জন্য যেন সবাই ভালো থাকতে পারে, এটাই সবসময় আমরা চেষ্টা করি, তাই না? তো স্নান পুজো করে একদম ঠাকুর ঘরে চলে এসেছিলাম, তারপরে ঠাকুরের পুজোটা করে নিলাম সকাল সকাল। এবার চলে এলাম রান্নাঘরে। প্রথমে একটু কফি বানিয়ে নিচ্ছি, তো আজকে আর চা খাবো না, আজকে একটু কফি খাবো। তো দুধ ছাড়াই করবো আর কি কফিটা। দিশাও খাবে আর ওর বাবা খাবে না বললো। তো এই যে 1 চামচ করে দিয়ে দিচ্ছি গুড়ের পাউডার। তো এই গুড়ের পাউডারটা দিয়েই এখন চা কফিটা খাচ্ছি। না হলে তো মানে এমনি নর্মালি যে লাল চা যখন খাই তখন আমি আর চিনি ছাড়াই খাই, আমার চায়ে চিনি খাওয়া একদমই অভ্যেস নেই। তবে কিন্তু দেখবেন কফিটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো সেই কারণে এই জ্যাগরি পাউডারটা কিনেছি, অনলাইন থেকেই আনিয়েছি, প্যাকেটে বেশ ভালো অর্গ্যানিক আছে এই গুড়ের পাউডারটা। তো এই যে কফির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ করে, তারপরে গুলে নিয়েছি। আর এই যে কেক নিয়ে বসে পড়লাম, কেক আর কফি খেয়ে নিলাম। আজকে আর ব্রেকফাস্টে কিছু খাবো না। দিশা একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছে। আর এই যে সবজিগুলো সব কাটবো, রান্নাবান্না শুরু করব। তো ভোলা মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে, আর এই মুসুরির ডালটা দিয়ে আজকে পালং শাকটা করব, একটু রসুন ফোড়ন দিয়ে শিম চচ্চড়ি হবে, আর ভোলা মাছটা বেগুন দিয়ে বানাবো। তো একসাথে দুটো রান্নাই করে নেবো, দুদিকে দুটো কড়াই চাপিয়ে নিয়েছি। ছোট কড়াইটায় মাছটা করব আর এই কড়াইটাতে পালং শাকটা করে নেব। তো প্রথমে মাছগুলোকে ভেজে নেব, নুন হলুদ মাখানোই আছে মাছটাতে আগের থেকেই। তো ভোলা মাছটা বেগুন দিয়ে একটু রান্না করব ধনেপাতা দিয়ে। তো আমার কিন্তু ভোলা মাছটা খেতে বেশ ভালোই লাগে। তো আমাদের এখানে সবসময় যদিও ভোলা মাছটা পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। তো আমি বলি আর কি, মাছ আনলে একটু ভোলা মাছ নিয়ে আসবে, কারণ সবসময় রুই কাতলা মাছ আর কতই খাওয়া যায়। তো মাঝে মাঝে একটু পাল্টে পাল্টে মাছগুলো খেলে ভালো লাগে। তো প্রথমে পালং শাকটা বসাচ্ছি, সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম, আর রসুন কুচি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব রসুনটা। আর পালং শাকটা কিন্তু এভাবে মুসুরির ডাল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। কত আর পালং শাকের চচ্চড়ি খাবো বড়ি দিয়ে, মানে রোজ রোজ তো আর একই রকম খেতে ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু ডাল দিয়েই রান্নাটা করি। তো এর আগেও আমি করেছিলাম ডাল দিয়ে, তো একটু অন্যভাবে করেছিলাম। আজ একটু শুকনো শুকনো করে করব আর কি পালং শাকটা, বেশি ঝোল করব না, মানে পাতলা করব না। তো মাছটাও ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে মুসুরির ডালটাও দিয়ে দিলাম। তো ডালটা আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটাকে এবার একটু নেড়ে চেড়ে নেব। ডালটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি পালং শাকটাও দিয়ে দেবো। পালং শাকটা ভালো করে ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ব্যাস, এই রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগে না। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ঢেকে দেব। তো ঢেকে রাখলে শাক থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু মুসুরির ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে। আর ডালগুলো একটু গোটা গোটাই থাকবে, ডালটা পুরো গলাবো না আমি। তো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপরে এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটাকেও তুলে রাখবো। আরও দুটো মাছ আছে, তো সেই মাছ দুটো ভেজে নিচ্ছি। 4টে মাছই নিয়ে এসেছে, 4 জনের 4টে, কারণ আমাদের ঘরে না, বললাম না, মাছ খেতে কেউ পছন্দ করি না আমরা। মানে আমাদের মাছটা দেখবেন রান্নাতে আমি খুবই কমই দেখাই, কারণ মাছের ভক্ত এখানে কেউই নেই। দিয়ার বাবা একটু মাছ খেতে ভালোবাসতো আগে, তবে ও এখন আজকাল আর মাছটা খুব একটা পছন্দ করছে না। তো আমার তো মানে নিরামিষ রান্নাবান্নাই বেশি পছন্দ আর কি খেতে। আর যদি চিকেন টিকেন হলো তো ঠিক আছে, অল্প একটু একটু খেলাম আর কি। নাহলে খুব পছন্দ আমরা মাছটা কেউই করি না, সেই জন্য খুব কমই রান্না করি। রাত্রে তো মাছ কেউ খাবেই না, মানে দুপুরবেলায় যদি খেলাম একটা করে, কিন্তু রাত্রে কোনো মতেই আমাদের ঘরে কেউ মাছ খাবে না। যাই হোক, মাছটা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর বেগুনটা আমি লম্বা করে কেটে রেখেছি, তো এবারে বেগুনটাও আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। একসাথে পেঁয়াজ আর বেগুনটা ভেজে নেব, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবার একটু দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ঢেকে রেখে আমি বেগুনটাকে একটু ভেজে নেব।
যতক্ষণ না মানে বেগুনের কাঁচা গন্ধটা চলে যায় ঠিক ততটাই ভাজবো, খুব বেশি ভাজবো না আমি। তো বেগুনটা ভাজা হতে দিয়েছিলাম, এবারে ঢাকনাটা খুলে নিয়েছি। বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, ব্যাস এর বেশি ভাজবো না। আর আমি একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো আর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একসাথে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। গুঁড়ো মশলাগুলো দেখবেন একটু জলে ভিজিয়ে রাখলে তো রান্নাটা করতে সুবিধে হয়, মশলাগুলো পুড়েও যায় না। আর মশলাটা একটু ভিজিয়ে নিলে আগের থেকে রান্না করার আগে ভালো হয় রান্নাটা। আর যদিও আমি রান্নাতে মানে যদি কড়াইতে ডাইরেক্ট গুঁড়ো মশলা দিয়ে রান্না করি সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে দিই গুঁড়ো মশলাটার উপরে, তাহলে মশলাটা কষাতে একটু সুবিধে হয়। তো মশলাটা কষাতে থাকুক, এদিকে দেখি শাকটার কী অবস্থা। ঢাকনাটা খুলে একটু নেড়ে নিই, তো মোটামুটি ডালটা একটু একটু সেদ্ধ হয়ে এসেছে। আর শাকটা থেকে যে জলটা বেরিয়েছিল প্রায় জলটাও অনেকটাই শুকিয়ে এসেছে। তো আর একটু করবো আমি, আর একটু হবে রান্নাটা। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও মোটামুটি 5 মিনিট মতো রান্নাটা করব, ঢেকে দিলাম। আর এদিকে মাছটাও আমার হয়ে এসেছে প্রায়। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা আর কি সেপারেট হয়ে যাচ্ছে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল। তো একটু মাখামাখাই করবো আর কি, এই মাছটা খুব বেশি ঝোল করব না। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যখন ঝোলটা একটু বেশ ভালো মতো ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর নামাবার আগে কি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো ভোলা মাছটা কিন্তু দেখবেন সর্ষে বাটা দিয়েও খেতে ভালো লাগে, তবে আমাদের ঘরে সর্ষে বাটাটা খুবই কম রান্না হয় আর কি। আমাদের খুব একটা কেউ মানে সর্ষে বাটার রান্না আমরা পছন্দ করি না। আমি ম্যাক্সিমাম রান্নাতেই আর কি সর্ষে ছাড়া রান্না করারই চেষ্টা করি। খুব কম হয়তো মাঝে সাঝে একটু ইচ্ছে হলো ভাপা কোনো রান্না খাওয়ার, মাছের হোক বা যে কোনো, তখন হয়তো একটু সর্ষে বাটা দিই। আর নালে নর্মালি সর্ষে ছাড়াই রান্না করতে আমি বেশি পছন্দ করি। যাক, মাছটা হয়ে গেছে। এদিকে আমার ভাতটাও একটা সিটি পড়ে গেছিলো, তো কুকারের ঢাকনাটা আমি খুলে নিলাম। 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম একটা সিটি দেওয়ার পরে। তারপরে এই যে ঢাকনাটা খুলে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা একটা ঝুড়িতে ঢেলে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ পরে ভাতটা আবার একটা বাটিতে ঢেলে রেখে দেবো। চলুন দেখি শাকটার কী অবস্থা। শাকটাও কিন্তু রান্না হয়ে গেছে, ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম আমি একবার মাঝখানে। আর নামাবার আগে ধনেপাতা কুচি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। পালং শাকটা কিন্তু মানে এইভাবে রান্না করে দেখবেন, এটা রুটির সাথেও খেতে খুব ভালো লাগে আর ভাতের সাথে তো ভালোই লাগে। যাই হোক, ওর বাবার টিফিনটাও প্যাক করে দিলাম, মাছের ঝোল দিয়ে দিলাম আর ভাত আর একটু পালং শাক দিয়ে দিলাম। এবার একটু শিম চচ্চড়ি বানাবো, শিমটা কেটে রেখেছি। তো প্রথমে ভেবেছিলাম শিমটা আমি একটু ভর্তা করব আর কি। তো তারপরে ভাবলাম না, শিম ভর্তা আজ আর করবো না, আজকে একটু শিম চচ্চড়িই করি। ওই পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে শিম চচ্চড়ি করব। তো এই অবধি রান্নাবান্না হয়েছে, পালং শাক আর ভোলা মাছ আর ভাত হয়েছে। চলুন শিম চচ্চড়িটাও ঝটপট করে নিই। কড়াইয়ে সর্ষের তেলটা গরম করে নিলাম, কালো জিরে আর রসুন কুচি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ভালো করে একটু পেঁয়াজ, লঙ্কা, রসুন সব একসাথে একটু ভেজে নিলাম। আমি এটা মানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে রান্নাটা করছি। এই চচ্চড়িটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা বেটেও দিতে পারেন, তো সেটার একটা অন্যরকম টেস্ট হয়। তবে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে করলে মানে রসুন কুচি দিয়ে করলে এই শিম চচ্চড়িটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। তো শিমটা দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ আর দিলাম হলুদ। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবো, তাতে করে মশলাটাও পুড়ে যাবে না আর মশলাটাও ভাজা হয়ে যাবে। এদিকে কিন্তু শিমটাও আমার ভালো মতো ভাজাও হয়ে যাবে, কষানো হয়ে যাবে। ঢেকে রেখে আমি রান্নাটাকে করে নিচ্ছি। একেবারে গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। ভালো করে নেড়েচেড়ে নিলাম আর দিয়ে দিলাম কয়েকটা টমেটো। এবারে ভালো করে আর একটু নেড়ে নেব। এখনও রান্নাটা হবে, শিমটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণই রান্নাটা করতে হবে একেবারে ঢেকে রেখে। এবার কিন্তু রান্নাটা আমার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। শিম চচ্চড়িটা ঢাকনাটা খুলে নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল শিম চচ্চড়ি। আর আমার কিন্তু শিম খেতে খুব ভালো লাগে। আর আমার মতো আপনারা কে কে শিমের এই চচ্চড়ি বা শিমের যে কোনো রেসিপি পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর হ্যাঁ, শিমের আপনারা আর কি রেসিপি দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। শিমের কিন্তু অনেক রকমেরই রেসিপি হয়, তার মধ্যে 2-1টা আমি আপনাদের সাথে শেয়ার করেছি।
চলুন দুপুরের লাঞ্চটাকেও এবার সার্ভ করে নিচ্ছি। আজকের সব পছন্দের খাবার দাবার হয়েছে আমার তো ভীষণ ভালো লাগে এই টাইপের খাবারগুলো খেতে আর কি। একদম বাঙালিয়ানা খাবার এগুলোকে বলা চলে। আর মেয়েদের তো একটু চাইনিজ, তারপর একটু বিরিয়ানি, ওদের একটু রান্নাবান্না অন্য পছন্দ, এই খাবারগুলোও পছন্দ করে, তবে ওদের কাছে ওই খাবারগুলো একটু বেশি পছন্দের। তবে আমার কিন্তু মানে এই খাবারগুলোই বেশি পছন্দের। বিশেষ করে মায়ের হাতের রান্না খুব মিস করি। মা এই রান্নাগুলো ভীষণ ভালো করতো। তো মা তো নেই, তাই বানাবার চেষ্টা করি আমি মায়ের মতো। যদিও মায়ের মতো রান্না হয় না, আমার মায়ের রান্না একদমই আলাদা ছিল। খুব সুন্দর মা রান্না করতো, আর যা রান্না বান্না সব মায়ের কাছেই শিখেছি। মা তো নেই, আর মায়ের কিছু কিছু রান্না মনে পড়ে যায় খুব। যখন আমি নিজে রান্নাগুলো করি তখন মনে পড়ে যে মা এই রান্নাটা ভালো করতো, এটা ভালো করতো। তো মা বাবার চেয়ে আপনার কেউ হয় না আমার এই পৃথিবীতে, আমি মনে করি। আর সেই মা বাবাই আমার কাছে নেই আর কি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। মনটা খারাপ হয়ে যাবে, মায়ের কথা যতই বলবো মা বাবার কথা কোনোদিনই ভোলার নয়। চলুন ভিডিওটা শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো ব্লগের সাথে। এখনের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।